আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন তো আপনারা অলরেডি জানেন, আপনারা হচ্ছে একটু সিনিয়র স্টুডেন্ট, সো তারপরে হচ্ছে বুঝিয়ে দিলাম। আজকে হচ্ছে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা হচ্ছে একটু মাইক্রো কম্পিউটারের ওভারভিউ করব। বেসিক্যালি এই কোর্সে যে জিনিসটা পড়বো, এটা গত ক্লাসে আমি একটু হালকা করে বলেছিলাম যে আমরা আমাদের যে কম্পিউটারটা ক্লাস করি, আমরা আমাদের যে কম্পিউটারটা নিয়ে কাজ করি, এই কম্পিউটারের হার্ডওয়্যার বা আমাদের প্রসেসরগুলো কীভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমরা এই কোর্সে দেখব। যেহেতু আমরা হচ্ছে অনেক আগের একটা প্রসেসর নিয়ে পড়বো। কেন আমরা আগের প্রসেসর নিয়ে পড়বো সেটা আমি গতকালকে বলেছিলাম, তারপর বলি। কারণ আমরা স্টার্টিংটা যদি না জানি, যে একদম মিনিমাল থেকে যেভাবে কাজ করে এটা যদি আমরা না জানি, তাহলে আমরা অ্যাডভান্সগুলো জানতে পারবো না। সো যখন আপনাদের অনেকের ইচ্ছা হবে যে আমরা এই হার্ডওয়্যার বা এই এমবেডেড ইঞ্জিনিয়ারিং বা এইগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, আমি এই হার্ডওয়্যার রিলেটেড আরও অ্যাডভান্স টেকনোলজি যেতে চাই, তখন হচ্ছে আপনারা এগুলোর অ্যাডভান্স পড়াশোনাগুলো করবেন। বাট এইটার মিনিমাল থেকে স্টার্ট করে আপনি হচ্ছে এই কোর্সে একটা প্রসেসরের সব কিছু শিখবেন। সেটা হচ্ছে 8086। এটা হচ্ছে ইন্টেলের একটা প্রসেসর। এই প্রসেসরের হচ্ছে যত এক্সিকিউশন, প্রসেসরের যতগুলো ইউনিট আছে, ডায়াগ্রামগুলো আছে, আর্কিটেকচার আছে, এগুলো সব কিছু পড়তে পারবেন এই কোর্সের মধ্যে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটু ওভারভিউ দেখি যে একটা মাইক্রো কম্পিউটারের মধ্যে কী থাকে। এই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে দেখি যে একটা মাইক্রো কম্পিউটারের স্ট্রাকচার কীভাবে কাজ করে। অলরেডি আমরা সবাই এটা জানি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এরকম কম্পিউটারটা দেখি। এই কম্পিউটার তো আমরা সবাই দেখছি, সো সবাই একটু খেয়াল করেন এখানের মধ্যে কি কি আছে বলতে পারবেন? কি কি জিনিস আছে, কি কি কম্পোনেন্টসগুলো আছে আমাদের কম্পিউটারে? বায়োস ব্যাটারি, ওকে। আরও আর কিছু নাই? র্যামের পোর্টসগুলো আছে ধরেন, তারপরে হচ্ছে ইউএসবির ধরেন ইনপুট আউটপুট কিছু পোর্টস আছে, প্রসেসর আছে। প্রসেসর কই এখানে? এই যে গিগাবাইটের নিচে। তারপরে হচ্ছে কিছু র্যাম, গ্রাফিক্স কার্ডের মেবি একটা পোর্ট আছে, এই যে হেভি গ্রাফিক্স কার্ডের। এসএসডি স্লট নাই, এসএসডি স্লট হচ্ছে অনেক পরে। আচ্ছা, এই কয়েকটা জিনিস আছে। সো এর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু কমনস পাচ্ছি, যেগুলো মেজর পার্টস বলতেছি আমরা। কি পাচ্ছি? একটা সিপিইউ আছে, সিপিইউতে আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, পুরোটাই সিপিইউ বলতেছি। এর মধ্যে কি আছে? কিছু মেমোরি আছে। মেমোরি আমাদের থাকে না? মেমোরি কি কি থাকে? র্যাম থাকে, অথবা ওই যে আমরা হার্ড ডিস্ক ইউজ করি, হার্ড ডিস্ক থাকে, বা হচ্ছে আমাদের এসএসডি ইউজ করি, এসএসডি, এখন এসএসডি চলে আসছে। আর ইনপুট আউট সার্কিটারি যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে পোর্টসগুলো দেখতেছেন, এই পোর্টসগুলোকে হচ্ছে ইনপুট আউটপুট সার্কিটারি বলতেছে। এটার একটা নাম আছে, আমরা পরবর্তীতে দেখব। আর কিছু বাসেস আছে। বাসেস জিনিসটা হচ্ছে নতুন, আপনাদের কাছে এই জিনিসটা পড়ানো হয় নাই, এই জিনিসটা হচ্ছে আপনারা শিখবেন। বাসেসের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, অ্যাড্রেস বাস, ডাটা বাস আর কন্ট্রোল বাস। আচ্ছা, বাসেস কী জিনিস? এই যে এখানে কতগুলো লাইন দেখতেছেন না, এই যে ড্র করা হোয়াইট লাইন্স দেখতেছেন কিছু, এখানে মাদারবোর্ডের মধ্যে হোয়াইট লাইন্স। এই লাইন্সগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড করতেছে। এই কানেকশনটাকে বলতেছি ইলেকট্রিক পাথ। এই পাথগুলোকে হচ্ছে আমরা বাসেস বলি বেসিক্যালি। সো এইটার মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, কারণ ওই বাসেসগুলো তিনটা কাজ করে, তিনটা কাজ অনুযায়ী তাদেরকে হচ্ছে ক্যাটাগরাইজ করা হয়। সো এই জন্য আমাদের বাসেস হচ্ছে তিনটা। কীভাবে কাজ করে ওটা আমরা আস্তে আস্তে দেখব। না, সার্কিট না, লাইন, এক একটা রাস্তা, ইলেকট্রিক্যাল পাথ বলতে পারেন। সো এই পাথগুলোর সাথে একটা কম্পোনেন্টস আরেকটা কম্পোনেন্টের সাথে কানেক্টেড। সো এইটা যদি একটু আমরা ডায়াগ্রাম ওভারভিউটা দেখি, একটু ফিগার দেখি, এখানে আমার র্যাম আছে, এই যে এখানে কিছু রেড লাইন আছে, রেড লাইনগুলোকে আমরা বাস বলতেছি। এটার মধ্যে ডাটা বাস, অ্যাড্রেস বাস, ওইটা পরে আসতেছি। ওভারঅল পুরোটা হচ্ছে মাদারবোর্ড।
এর মধ্যে কিছু ডিস্ক ড্রাইভস আছে। ডিস্ক ড্রাইভস কি? এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের তো ভিতরে জানেন কিছু প্লেটস থাকে, সো প্লেটসগুলোই হচ্ছে মেমোরি, অ্যাকচুয়ালি ডিস্কগুলো থাকে ওগুলোকে। আর এইগুলো হচ্ছে ইনপুট আউটপুট, এই পোর্টসগুলো যেগুলো বলতেছি ইনপুট আউটপুট সার্কিটারি। আর এটা হচ্ছে রোম। সো এই জিনিসগুলোই দেওয়া আছে। আর সিপিইউ, ওই যে প্রসেসর যেটা বলতেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সো এটা হচ্ছে সিপিইউ। আচ্ছা, এইখানে একটু ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এটার মধ্যে বলা আছে যে এই বাসেসগুলো কীভাবে কম্পোনেন্টসের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। এটা জাস্ট আমরা একটু দেখবো, এখন আমরা বুঝতে পারবো না, কারণ এখানে কিছু লাইন্স আছে। লাইন্সগুলো একটার সাথে কানেক্টেড কীভাবে, কেন কানেক্টেড, এটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, ফার্স্টে এখন আসলে আমরা একটু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সম্পর্কে জানি যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কী। আমরা অলরেডি অনেকেই জেনে থাকতে পারি যে এইটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কীভাবে কাজ করে, কী নিয়ে কাজ করে, বাট তারপরেও আমরা একটু ওভারভিউ করি। ফার্স্টে কী বলা আছে? ইট কন্ট্রোলস দ্য অপারেশন অফ কম্পিউটার। সো প্রথমে যেই কাজটা করে এটা হচ্ছে মেজর পার্টস, যে মেজর কাজটা, যে যতগুলো অপারেশন আছে আমাদের কম্পিউটারের মধ্যে সবগুলো অপারেশনস এই সিপিইউর মধ্যে হয়ে থাকে। নেক্সটে বলতেছে দ্য সিপিইউ ফেচেস বাইনারি কোডেড ইনস্ট্রাকশনস ফ্রম মেমোরি। আচ্ছা, এই জিনিসটার মধ্যে কী বোঝাচ্ছে? আমরা মেমোরি সম্পর্কে আইডিয়া আছে কারো? আচ্ছা, মেমোরি যদি আইডিয়া থাকে, না থাকলে একটু দেখেন। আমাদের মেমোরিটা হচ্ছে এইরকম, জাস্ট একটা ডিভাইসেস থাকে, এর মধ্যে কিছু স্লটস থাকে, ডিভাইডেড থাকে। এইগুলোকে আমরা হচ্ছে ভিতরে দেখি, যে পরবর্তীতে দেখবো ওয়ার্ড থাকে। বেসিক্যালি ওয়ার্ড মানে কি? কিছু বিটস থাকে, 0 1 1 0 1 1 1 1। এইখানে আমাদের 8086-এর ক্ষেত্রে হয়তো আপনি পরবর্তীতে দেখতে পারবেন 16টা বিট থাকে, এটা আমরা পরে দেখবো। সো এইখানে কিছু বাইনারি নাম্বার থাকে যেটা অ্যাকচুয়ালি ডেটা। আর এই যে এইখানে যেই স্লটে আছে এটারও একটা লোকেশন নাম্বার আছে, ধরেন এরকম, এই লোকেশনের নাম্বার হচ্ছে বাইনারি। তার মানে মেমোরির মধ্যে কিছু বাইনারি কোডেড ডেটা থাকে, হতে পারে ওগুলো ইনস্ট্রাকশন, হতে পারে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু, হতে পারে হচ্ছে আপনার কোনো ইফ এলস কন্ডিশন, যে কোনো কিছু থাকতে পারে, টাস্ক থাকতে পারে, কমান্ড থাকতে পারে, ভ্যালুস থাকতে পারে। সো এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, অর্থাৎ এই যে মেমোরির এই স্লটের মধ্যে গিয়ে যে আমি ইনস্ট্রাকশনটা পাবো, এখানে হয়তো একটা ইনস্ট্রাকশন আছে, বাট এই ইনস্ট্রাকশনটা কী অবস্থায় থাকবে? অবশ্যই বাইনারি কোডের অবস্থায় থাকবে, কারণ আমাদের মেমোরি, আমাদের হার্ডওয়্যার বেসিক্যালি বাইনারিতে কাজ করে। সো হার্ডওয়্যারের মধ্যে যতগুলো কমান্ডস থাকবে সবগুলোই হচ্ছে বাইনারিতে থাকবে। সো র্যাম কি একটা হার্ডওয়্যার না? সো র্যামের মধ্যে হচ্ছে কি বাইনারি নাম্বারসগুলোই থাকবে বা বাইনারি কোডগুলোই থাকবে। সো এই যে কোডেড ইনস্ট্রাকশনটা আছে, এইটা হচ্ছে সে নিয়ে আসে, ফেচ করে নিয়ে আসে, এইটাই বলা হচ্ছে এইখানে। ডিকোডস দ্য ইনস্ট্রাকশন ইনটু আ সিরিজ অফ সিম্পল অ্যাকশন। সো এই যে কোডটা আমার এখানে আছে, সাপোজ এই কোডটা এখানে আছে, এইটাকে সে নিয়ে আসলো, আমি এইখানে লিখতেছি বাট ভিতরে থাকবে আর কি। সে এই জিনিসটাকে সে ডিকোড করে বের করে যে এইটা আসলে কি কাজের জন্য বলা হচ্ছে। এটা কি আমাকে অ্যাডিশন করতে বলতেছে, মাল্টিপ্লিকেশন করতে বলতেছে, কোনো ডাটা লোড করতে বলতেছে বা সেভ করতে বলতেছে, কি কাজ করা বলতেছে, এইটা হচ্ছে আমরা তখন ডিকোড করব। অর্থাৎ আমরা তো না, এই সিপিইউ হচ্ছে ডিকোড করে। নেক্সটে সে কী করে? ক্যারিজ আউট দিস অ্যাকশন ইনটু আ সিকোয়েন্স অফ স্টেপ। সো এই যে ইনস্ট্রাকশন, সাপোজ একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি হয়তো আপনার সফটওয়্যারে লিখছেন A+B করে সিতে রাখবে, এরকম ইনস্ট্রাকশন। বাট মেমোরিতে যখন যাবে সে হয়তো কোনো একটা বাইনারি কোডেডে আছে, হয়তো এরকম আছে, এইটা দিয়ে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন এটা কীভাবে আছে, এটা আমরা শিখবো আস্তে আস্তে। সো হয়তো এইভাবে কোডেড আছে, সে কী করবে? সিপিইউ হচ্ছে ফার্স্টে যাবে এই লোকেশনে গিয়ে এটা নিয়ে আসলো ইনস্ট্রাকশন নিয়ে এসে সে এখানে কি করবে? এটাকে ডিকোড করে সে বের করবে যে অ্যাকচুয়ালি আমার কী কাজ করতে বলা হয়েছে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। পরে দেখবে সেখানে C=A+B হচ্ছে তাকে করতে বলা হয়েছে, সে তখন এই C=A+B এর কাজটা হচ্ছে করা শুরু করবে। সো বেসিক্যালি এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজই হচ্ছে এটা। সো এই যে C=A+B করতে যাবে, তখন এটাকে সে একটা সিকোয়েন্সে দাঁড় করাবে। কীভাবে দাঁড় করাবে? ফার্স্টে A নিবে, A লোড করবে, তারপরে A এর সাথে B অ্যাডিশন করে এই রেজাল্টটা হচ্ছে সিতে আউটপুট দিবে। সো সে হচ্ছে 3টা স্টেপে হচ্ছে ডিভাইড করবে, আপনাদের এই যে ইনস্ট্রাকশনটা আছে 3টা স্টেপে ডিভাইড করবে। সো এই যে স্টেপে ডিভাইড করলো, এই জিনিসটাকেই হচ্ছে এই সিপিইউ নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। সো মোটামুটি এটা বোঝা গেল। আচ্ছা, সিপিইউ যদি বোঝা যায়, তারপর আমরা হচ্ছে পরের যে পার্টস, সেটা হচ্ছে আমরা ইনপুট আউটপুটটা একটু দেখি। আচ্ছা, ইনপুট আউটপুটের কাজ কি? এটা আমরা সবাই জানি। ইনপুট আউটপুটের কাজ হচ্ছে আমি যখন কোনো ডিভাইস কানেক্ট করতে চাই,
তখন হচ্ছে ইউজ করি। তার মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে যদি আমি কোনো একটা রিলেশন করতে চাই বা কোনো ডাটা হচ্ছে আমি ট্রান্সফার করতে চাই বা আমি কোনো ডাটা হচ্ছে নিয়ে আসতে চাই বা আউটসাইড ওয়ার্ল্ডে সেভ করতে চাই, সো এটা যে বেসিক্যালি বলা আছে দে আর ইউজ টু টেক ডাটা ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড অর সেন্ড ডাটা টু আউটসাইড ওয়ার্ল্ড। তার মানে আউটসাইড ওয়ার্ল্ড থেকে আপনি কোনো ডাটা নিয়ে আসতেছেন অথবা আপনি কোনো একটা ডাটা সেখানে প্রোভাইড করতেছেন, দুইটাই হইতে পারে। ইনপুট আউটপুট ডিভাইসেস আর কানেক্টেড উইথ মাইক্রোপ্রসেসর থ্রু আইও পোর্টস, এটা সবাই জানেন। আইও পোর্টস মানে ইনপুট আউটপুট পোর্টসের মাধ্যমে কানেক্টেড থাকে। আর লাস্টে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, কিবোর্ড, ভিডিও ডিসপ্লে টার্মিনালস, প্রিন্টার্স, মডেমস। সো এটা সবাই জানি, এটা আমাদের নতুন করে পড়ার কিছু নাই, আমরা মোটামুটি জানি। সো এখানে কিছু ইনপুট আউটপুট ডিভাইসেস কথা বলা আছে, বেসিক্যালি এগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইসেস, যেমন এটাও একটা ইনপুট ডিভাইস। সো রিমোটও কিন্তু একটা ইনপুট ডিভাইস, কারণ আমি রিমোট যখন প্রেস করতেছি টিভিতে কিছু একটা ইনপুট যাচ্ছে, কোনো একটা কমান্ড যাচ্ছে। ফার্স্ট সেটা সবাই জানেন, নিউমেরিক কিপ্যাড দেখছেন না? কই দেখছেন বলেন তো নিউমেরিক কিপ্যাড? এটিএম বুথে। কে বলছে এটিএম বুথে আছে, কিবোর্ডের সাথে না। কিবোর্ডের সাথে যেটা হচ্ছে ওইটা হচ্ছে আলাদা, এই যে এটা নাম প্যাড থাকে একটা এক্সট্রা, বাট এইটা হচ্ছে আপনার এটিএম বুথে দেখবেন। এটিএম বুথের মধ্যে দেখবেন যে এই প্যাডগুলো আছে। পয়েন্টিং ডিভাইস, মাউস ইউজ করছেন, ওই যে বল মাউসগুলা আপনারা, সো বল মাউসের এটা হচ্ছে বল মাউসই দেখতে। রিমোট তো জানেনই। এই জয়স্টিকে গেম খেলছেন? আমি কিন্তু খেলছি ছোটোবেলায়, এরকম একটা সুইচ থাকতো, একটা বা দুইটা সুইচ থাকতো, ওটা দিয়ে গেম খেলা যেত। টাচ স্ক্রিন তো জানেন। স্ক্যানার না, মোস্তফা খেলি নাই, মোস্তফা খেলতাম ওই যে অন্য জয়স্টিক। মোস্তফার জয়স্টিক এখনও আমার বাসায় আছে, আমি মাঝে মধ্যে খেলি। হ্যাঁ না, পয়সা ফলাইতে হয় না, ওটা জাস্ট সুইচ প্রেস করলেই হয়। আচ্ছা, নেক্সটে যেটা আছে স্ক্যানার। স্ক্যানার তো সবাই দেখছি। গ্রাফিক্স প্যাড, এইটার একটা নাম আছে, অনেকে বলে ওয়াকম, অনেকে হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট বলে। এগুলো হচ্ছে, এটাও আমার বাসায় আছে, আমি একটা ইউজ করি। ওই কোম্পানির নামই হচ্ছে ওয়াকম, বাট ওইটা এত পপুলার হয়ে গেছিলো যে সবাই ওইটাকে ওয়াকম বলা শুরু করছে, ওই প্যাডটাকে ওয়াকম বলা শুরু করছিল। মাইক্রোফোন, এটা তো জানেন সেমিনারে থাকে অনেকটা। ডিজিটাল ক্যামেরা ইউজ করছেন, ওয়েবক্যামস। লাইট পেন্স ইউজ করছেন? লাইট পেন্সও কিন্তু আছে। লাইট পেন্স আপনারা কিছু অ্যাডসে দেখবেন। আবার হচ্ছে আপনারা ওই যে যদি এটার একটা এক্সাম্পল দেখেন, ওই যে গ্যালাক্সি নোট মোবাইলগুলো ছিল না, ওইখানে ইউজ করতেন না পেন্সগুলো, ওই পেন্সও কিন্তু ধরতে পারেন এরকম লাইট পেন্স। আচ্ছা, আউটপুট ডিভাইসে অনেকে হয়তো নাও ইউজ করতে পারেন। সিআরটি, টিএফটি ইউজ করছেন, লেজার প্রিন্টার, ইনজেক্ট। ডট ম্যাট্রিক্স দেখছেন? ডট ম্যাট্রিক্স টাইপ করে যে প্রিন্ট হয় লাইভ, ওটা না, লাইভ না। ইলেকট্রিক বিল দেখছেন? ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, ওই বিদ্যুৎ বিল কিন্তু ডট ম্যাট্রিক্সে প্রিন্ট হয়। হ্যাঁ, টিকিটগুলো, রেলওয়ের টিকিট যেগুলো আছে, ওই টিকিটগুলো ডট ম্যাট্রিক্স। হ্যাঁ, পুরোটাই দেখবেন যে ডট ডট থাকে, একটু যদি ভালো করে কাছ থেকে দেখেন ডট ডট থাকে। স্পিকার্স তো জানেন। প্লটার্স দেখছেন? প্রিন্টিং মেশিনের মতো প্লটার্স, প্রিন্টিং হয়। আর আরেকটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, এটাও সবাই দেখছেন, এটা অলরেডি অনেক জায়গায় ইউজও হয়। আচ্ছা, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস। এখন আমরা হচ্ছে মেমোরিতে। আগে হচ্ছে আমরা মেমোরি সম্পর্কে জানতাম, মেমোরি মানে কিছু একটা র্যাম রোম এরকম। এখন আমরা একটু ইন ডিটেলস জানবো মেমোরির কী কাজ হয়। ইট স্টোরস দ্য বাইনারি কোডস ফর দ্য সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন। সো ওই যে আগেই বলতেছিলাম যে মেমোরি এরকম কতগুলো হচ্ছে আমাদের লোকেশন আছে, এই লোকেশন বা এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস, দুইটাই বলি, অ্যাড্রেস বলি। এই অ্যাড্রেসগুলোর মধ্যে কি থাকে? বাইনারি কোড থাকে। সো এই বাইনারি কোডের মধ্যে হয়তো কিছু ইনস্ট্রাকশন থাকবে বা কিছু ডেটা থাকবে। এটা সেকেন্ডটাতে ওই যে ওইটাই বলা আছে, ইট স্টোরস বাইনারি কোডেড ডেটা। এর মধ্যে এক্সাম্পল দেওয়া আছে রোম, র্যাম, ম্যাগনেটিক আর অপটিক্যাল ডিস্ক। ম্যাগনেটিক অপটিক্যালস মানে হচ্ছে ওই যে হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে আর কি। সো র্যাম, রোম। রোম কি কখনো দেখছেন কেউ? আচ্ছা, আজকে ওইটাও দেখাবো, সমস্যা নেই। সো এই মেমোরির আপনার ইউনিট আছে বা তিনটা টাইপ আছে, যেটা হচ্ছে মেমোরি অর্গানাইজেশন বলতেছে, অর্থাৎ মেমোরিটা কীভাবে হচ্ছে সাজানো আমাদের কম্পিউটারের মধ্যে। তিনটা ওয়েতে হচ্ছে সাজানো, একটা হচ্ছে প্রসেসর মেমোরি, আরেকটা হচ্ছে প্রাইমারি আর মেইন মেমোরি, আর লাস্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রসেসর মেমোরিটা কি? আমরা রেজিস্টারের নাম শুনছি না, এইটাকে অনেকটা হচ্ছে প্রসেসর মেমোরির সাথে তুলনা করতে পারেন। আবার হচ্ছে ওই যে ক্যাশ মেমোরির নাম শুনছি, এটা হচ্ছে প্রসেসর মেমোরি না, এর মাঝখানে একটা লেভেল আর কি, ওইটাও আমরা হচ্ছে লাস্টের দিকে হয়তো কভার করব।
সো এই মেমোরির কাজটা কি? এই মেমোরি হচ্ছে মাইক্রোপ্রসেসরের কিছু রেজিস্টার থাকে, ওই রেজিস্টারকে রেফার করে। আমরা কিছু রেজিস্টার, আপনারা যদি কম্পিউটার অর্গানাইজেশন করছেন আপনারা, আচ্ছা, তাহলে এরকম কিছু রেজিস্টার পাবেন, AX, BX, CX, DX। এই রেজিস্টারগুলো হচ্ছে আমাদের এই 8086-এ থাকবে। সো এই রেজিস্টারগুলোই হচ্ছে বেসিক্যালি এই প্রসেসর মেমোরির সাথে কম্পেয়ার করা হচ্ছে, বা এগুলোই হচ্ছে প্রসেসর মেমোরি। এটার কাজটা কি? জাস্ট কিছু টেম্পোরারি রেজাল্ট হচ্ছে শো করে। তার মানে আপনি যে ইকুয়েশনসগুলো করেন বা আপনি যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছেন, তার তো একটা টেম্পোরারি, হয়তো আপনি করতেছেন A = B + C + D। এখন এটা করার জন্য আপনাকে কী করতে হবে? B + C করতে হবে, তারপরে হচ্ছে এই B + C এর সাথে কী করতে হবে? D অ্যাড করতে হবে। এইভাবে করতে হবে না? সো B + C যখন হবে, এই রেজাল্টটা কি আপনি সেভ করতেছেন কোথাও? আপনার কিন্তু সেভ করা লাগতেছে না। সো সে কী করবে? টেম্পোরারি একটা রেজাল্ট রাখতেছে। এই যে ইকুয়েশনসটা কমপ্লিট করে টেম্পোরারি রেজাল্টটা রাখতেছে, এটার আগে হচ্ছে এই রেজিস্টার মেমোরিতে। তার মানে আমরা কোনো একটা ইকুয়েশনস বা কোনো একটা টাস্ক কমপ্লিট করতে গেলে যে রেজাল্টগুলো থাকে, ওই রেজাল্টগুলো টেম্পোরারিলি যদি কোনো জায়গায় রাখতে চাই, ওই জায়গাটাকে আমরা বলতেছি, ওই মেমোরিটাকে বলতেছি প্রসেসর মেমোরি। অ্যান্ড এটা খুব ফাস্ট হয়। এই জন্য অনেক সময় দেখবেন যে আমরা যদি রিসেন্টলি কোনো কাজ করি, এই কাজটা কোনো একটা সফটওয়্যার খুব ফাস্ট নিয়ে আসতে পারে। আর যদি অনেক আগে কোনো কাজ করি, তাহলে দেখবেন যে এইটা হচ্ছে খুবই ডিলে করে। সাপোজ আপনি চিন্তা করেন একটা ওয়ার্ড ফাইল অনেক দিন পরে আপনি খুলছেন, দেখবেন ডাবল ক্লিক করলে অনেকক্ষণ টাইম লাগতেছে, বাট কেটে দিয়ে আবার ওইটা অন করেন, দেখবেন সাথে সাথে অন হচ্ছে। কারণ ওই টাইমটাতে সেটা হচ্ছে ওই প্রসেসর মেমোরিতে থাকে, সেফ থাকে, যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে এমটি হচ্ছে। আচ্ছা, নেক্সট একটা বলা হচ্ছে নো স্পিড ডিসপ্যারিটি বিটুইন দিস রেজিস্টার্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বিকজ দে আর ফ্যাব্রিকেটেড ইউজিং দ্য সেম টেকনোলজি। এটা বলা হচ্ছে এই যে মাইক্রোপ্রসেসরের যে স্পিড, এই স্পিড আর এই প্রসেসর স্পিডের মধ্যে, প্রসেসর মেমোরির মধ্যে স্পিডের ডিফারেন্সিয়েশনটা হয় না। কেন হয় না? কারণ এইটা সেম টেকনোলজিতে বানানো হয়, আর মাইক্রোপ্রসেসরের মধ্যেই এই প্রসেসর মেমোরিটা থাকে। সো এই জন্য প্রসেসরের যে স্পিড, ওই স্পিডটা এই মেমোরিতেও থাকে, কাছাকাছি থাকে, কোনো ডিফারেন্সিয়েশন হয় না। বাট আপনি যদি র্যামের কথা চিন্তা করেন, র্যাম কিন্তু প্রসেসর মেমোরি থেকে একটু স্লো হয়। আবার আপনি যদি হার্ড ডিস্কের কথা চিন্তা করেন বা SSDর কথা চিন্তা করেন, ওগুলো আবার আরেকটু স্লো হয় র্যাম থেকে। সো এই জন্য ওই জিনিসগুলো একটু স্পিডের হচ্ছে একটু ডিফারেন্সিয়েশন হয়, একটু স্লোনেস হয়। বাট এই যে রেজিস্টার মেমোরি বা প্রসেসর মেমোরি, এটাতে আমাদের তেমন একটা হচ্ছে স্পিডের ডিফারেন্সিয়েশন দেখা যায় না। বাট এইটার একটা প্রবলেম কি? এটা কস্টলি। এখন আপনার চিন্তা থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো যদি প্রসেসর মেমোরি সবচেয়ে ফাস্ট হয়, তাহলে আমি এটাই ইউজ করবো, আমার ওই হার্ড ডিস্ক ইউজ করার দরকার কি বা SSD ইউজ করার দরকার কি? সিম্পল কোশ্চেন আসতে পারে না? বাট অনেক দাম। এখন আপনি একটা কম্পিউটার ইউজ করবেন, হ্যাঁ, এটার উপর ডিপেন্ডস করে। যেমন আপনি যদি চিন্তা করেন ক্যাশ মেমোরি এখন হায়েস্ট আমি লাস্ট দেখতেছিলাম 32 MB। সো 32 MB হচ্ছে, আরও বেশি হতে পারে, আমি লাস্ট অনেক দিন আগে দেখছি। সো 32 MB হচ্ছে আপনার মেমোরি আছে প্রসেসরের মধ্যে, আপনার সেভ করতে পারবেন। সো এটা খুবই ফাস্ট কাজ করবে। কিন্তু যেই প্রসেসরের জেনগুলো হচ্ছে লোয়ার, ওগুলাতে দেখবেন 16 MB, 8 MB। সো এটা ডিপেন্ডস করে, জেন যত আপডেট হয় তত ওরা ট্রাই করে প্রসেসর মেমোরি হচ্ছে গিয়ে এক্সটেন্ড করার, বাট কস্ট কিন্তু তত বেড়ে যায়। যেমন আপনি যে প্রসেসর মনে করেন Core i7-এরই আপনি 5th জেনারেশন কিনছেন, মানে 4th জেনারেশন, 5th জেনারেশন না 4th জেনারেশন, আর আপনি কিনছেন Core i7-এর 12th জেনারেশন, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হবে দামের। লাস্ট যখন দেখছিলাম i7-এর 12th জেন মনে হয় 35-এর মতো ছিল দাম এরকম, আর 4th জেনারেশন আপনি 10-12 হাজার টাকায় হয়তো সেকেন্ড হ্যান্ড পাবেন, নতুন তো আর নাই। এই যে প্রসেসর মেমোরি, হিট কনজাপশন, ট্রানজিস্টর দামি হয়, অপটিমাইজড হয়, এগুলো তো কস্টিং পড়ে অনেক। তারপরে সাইজও ছোট হয়, মিটার্স আগে যেগুলো বড় প্রসেসর ছিল, দেখবেন এখন প্রসেসরের সাইজ ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো এই সব কিছু ম্যানেজ করতে গিয়ে অনেক প্রবলেম হয়। আবার হিটিং ইস্যুর ব্যাপার আছে, এগুলো অপটিমাইজ করতে প্রাইস হয়। আর আরেকটা তো আছে যে আমি নতুন লঞ্চ করছি, আমি টাকা বেশি নেব, এটা তো আছে, কারণ আমি একচেটিয়া বিজনেস করব। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে বেসিক্যালি আমরা র্যাম যেটাকে বলতেছি এটা, দিস ইজ দ্য স্টোরেজ এরিয়া ইন হুইচ অল প্রোগ্রামস আর এক্সিকিউটেড। এই র্যামের মধ্যে সবগুলা প্রোগ্রাম হচ্ছে এক্সিকিউশন কমপ্লিটটা হয়। তার মানে এই যে র্যামের মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে, আচ্ছা আমি একটু যদি এইটার সিকোয়েন্সটা দেখাই, লাস্টে দেখাইলেও হয় বা এখন দেখাইলে, যেহেতু চলে আসছে এখনই দেখাই।
একদম ফার্স্টে মনে করেন আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, আপনার হার্ড ডিস্কে কিছু একটা আছে। হার্ড ডিস্কেও কিন্তু এরকম ডিভিশনস থাকে, অ্যাড্রেস থাকে, যেগুলো অ্যাড্রেস বলতেছিলাম। সো একদম ফার্স্টে আপনি কোনো একটা প্রোগ্রাম রান করতেছেন অনেক দিন পরে, মনে করেন সাপোজ আপনি একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন। সে কি করবে, ওয়ার্ড ফাইলটা হচ্ছে সিপিইউ ফার্স্টে কি করবে, ফার্স্টে হচ্ছে যেই ফাইলটা আপনি খুঁজতেছেন সে কি করবে, এখানে একটা ক্যাশ মেমোরি আছে, আমি ক্যাশ মেমোরি, আচ্ছা ক্যাশ মেমোরি এখন বাদ দিলাম যেহেতু পড়াই নাই বা এখানে ইয়ে করবো না, এটা পরেই। ফার্স্টে কি করবে, সে হচ্ছে প্রসেসর মেমোরি যে আছে নিজের প্রসেসর মেমোরিতে খুঁজবে, দেখবে যে এই ফাইলটা আছে কিনা, যে ফাইলটা সে চাচ্ছে। যদি দেখে এই ফাইলটা নাই, সে কি করবে, র্যামের কাছে যাবে, র্যামের মধ্যে হচ্ছে সে সার্চ করবে, অর্থাৎ সে প্রাইমারি মেমোরির কাছে যাবে। প্রাইমারি মেমোরিতে গিয়ে সে সার্চ করবে যে এই যে আমি যে ডাটাটা চাচ্ছি, কারণ আপনি কি করেন যখন কোনো একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা রেজাল্ট চান, আপনি অ্যাকচুয়ালি কোনো একটা ডাটা চাচ্ছেন। সো সে কী করবে, ডাটা খুঁজবে, খুঁজে যদি এখানে পেয়ে যায় তাহলে সে সাথে সাথে ওইটা কী করবে, সিপিইউতে নিয়ে আসবে, নিয়ে এসে কোনো একটা কাজ টাজ করবে, করে নিয়ে কমপ্লিট করে ফেলবে, শেষ। যদি সে দেখে যে এইখানে আমি পাওয়া যাচ্ছে না, সে কী করবে, তখন আবার হার্ড ডিস্কে যাবে, হার্ড ডিস্কে গিয়ে সে হচ্ছে খোঁজা শুরু করবে, খুঁজে খুঁজে বের করবে যে এখানে কোনো ডাটা আছে কিনা। যদি সেটা পেয়ে যায় তাহলে সে কী করবে, হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসবে, র্যাম থেকে সিপিইউতে নিয়ে আসবে। আর যদি ডাটা না পাওয়া যায় সে বলবে নট ফাউন্ড, এরকম কিছু। ওই যে অনেক সময় আমরা দেখি না করাপ্টেড হয়ে যায় কোনো ফাইল, সো এই ডাটাটা মিসিং হয়ে যায় সামহাউ, বা এটার মধ্যে কোনো আননেসেসারি জিনিস চলে আসে যেটা হচ্ছে সে এক্স্যাক্টলি খুঁজে পায় না, তখনই হচ্ছে দেখায় নট ফাউন্ড বা করাপ্টেড। ফার্স্টে সে হচ্ছে এইটাতে গেল, গিয়ে কাজ করলো। সো তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমরা যেই ফাইলই কাজ করতে চাই এটা অবশ্যই এই প্রাইমারি মেমোরিতে থাকতে হবে। সো আমরা যতগুলো প্রোগ্রামস চাই বা যেই জিনিসটা এক্সিকিউট করতে চাই, আমাকে ওইটা প্রাইমারি মেমোরিতে থাকতে হবে। প্রাইমারি মেমোরি থেকে সেটা সিপিইউতে যাবে, গিয়ে প্রসেসর ওই ইকুয়েশনস কমপ্লিট করে বা টাস্কটা কমপ্লিট করে সে প্রসেসর মেমোরিতে টেম্পোরারিলি সেভ রাখবে, এটাতে প্রবলেম নাই। বাট অবশ্যই প্রাইমারি মেমোরিতে আমার ইনস্ট্রাকশনটা থাকতে হবে বা আমার যে ডেটাটা চাচ্ছি ওই ডেটাটা থাকতে হবে। এছাড়া আমি ডিরেক্ট সিপিইউ এই হার্ড ডিস্কের মধ্যে থেকে কিছু অ্যাক্সেস করতে পারবে না, তাকে অবশ্যই প্রাইমারি মেমোরি থ্রুতে করতে হবে। নেক্সটে বলা আছে কি, দ্য মাইক্রোপ্রসেসর ক্যান ডিরেক্টলি অ্যাক্সেস অনলি দোজ আইটেমস দ্যাট আর স্টোরড ইন প্রাইমারি মেমোরি। তার মানে প্রাইমারি মেমোরিতে যেটা সেভ আছে এটাতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে, কিন্তু সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি, একটু পরে আমরা পড়বো। সেকেন্ডারি মেমোরি, এই মেমোরিতে হচ্ছে সে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে না। আর লাস্টলি যেটা বলা আছে, অল প্রোগ্রামস অ্যান্ড ডাটা মাস্ট বি উইদিন দ্য প্রাইমারি মেমোরি প্রায়র টু এক্সিকিউশন। সো এক্সিকিউশনের আগে, যেটা বলতেছিলাম, এক্সিকিউশন করার আগে যদি এটা আমার প্রাইমারি মেমোরিতে থাকে তাহলে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে সেকেন্ডারি মেমোরি থেকে আমাকে প্রাইমারি মেমোরিতে নিয়ে এসে তারপরে এক্সিকিউশনটা করতে হবে। সো এক্সাম্পল আছে প্রাইমারি মেমোরির র্যাম আর রোম, এই দুইটা। আর লাস্টে হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি পড়তেছি। সেকেন্ডারি মেমোরি কী কাজ করে, এটা হচ্ছে পার্মানেন্টলি সেভ করে, তার মানে ইট স্টোরস প্রোগ্রাম অ্যান্ড ডাটা ইন এক্সেস অফ মেইন মেমোরি। সো মেইন মেমোরির থ্রুতে সে হচ্ছে সাপোজ এখানে ইনস্ট্রাকশনে মেইন মেমোরি এক্সিকিউশন করে একটা রেজাল্ট রাখলো, এই রেজাল্টটা সে লাস্টে গিয়ে প্রাইমারি মেমোরিতে সেভ করে ফেলবে। সো মেইন মেমোরিতে কিন্তু কোনো কিছুই পার্মানেন্টলি থাকে না, সব কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। কিছু একটা যদি রাখতেছেন, সে কী করতেছে, সেকেন্ডারি মেমোরিতে পাস করে দেয়, আবার অন্য আরেকটা কিছু নিয়ে আসে, সো এটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। বাট এই যে হার্ড ডিস্কে বা সেকেন্ডারি মেমোরি যেগুলো বলতেছি, যে টাইপগুলো, ওইগুলোতে কিন্তু আপনি পার্মানেন্টলি কিছু একটা স্টোর করে রাখেন বা পার্মানেন্টলি কোনো একটা কিছু রাখেন, এইভাবে কিন্তু আপনি কাজগুলো করেন। নেক্সট বলা আছে, মাইক্রোপ্রসেসর ক্যান নট ডিরেক্টলি এক্সিকিউট প্রোগ্রামস হুইচ আর স্টোরড ইন সেকেন্ডারি মেমোরি। ওটা আগেই বলছি যে সেকেন্ডারি মেমোরিতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে না মাইক্রোপ্রসেসর বা এই যে সিপিইউ ইউনিট, সে কী করতে হয়, প্রাইমারি মেমোরির থ্রুতে করতে হয়। ইন অর্ডার টু এক্সিকিউট দিস প্রোগ্রামস, দ্য মাইক্রোপ্রসেসর মাস্ট ট্রান্সফার দেম টু ইটস মেইন মেমোরি বাই আ সিস্টেম প্রোগ্রাম কল্ড অপারেটিং সিস্টেম। সো এইটাই বলতেছিলাম যে অপারেটিং সিস্টেমের মধ্যেই হচ্ছে আমাদের এই যে ট্রান্সফারিংয়ের যে টেকনোলজি বা স্ট্র্যাটেজি, এটা হচ্ছে দেওয়া থাকে। সো আমি যখন ডাবল ক্লিক করি তখন কি করে, অপারেটিং সিস্টেমটা এই কাজ করে যে সে গিয়ে কোন ডেটা নিয়ে আসবে, কখন নিয়ে আসবে, সে কী করে সেকেন্ডারি মেমোরি থেকে ডাটাটা মেইন মেমোরিতে নিয়ে আসে। এইটা হচ্ছে ওএস নিয়ে আসে। ওএসের মধ্যে এইগুলাই হচ্ছে সেভ করা থাকে বা এই প্রোগ্রামগুলো করা থাকে যে কীভাবে হচ্ছে সে ডাটা নিয়ে আসবে।
এর এক্সাম্পল হচ্ছে ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। ফ্লপি ডিস্ক দেখছেন অনেকে? এই ছবি আছে, একটু পরেই দেখাবো। আচ্ছা যাই হোক, ফ্লপি ডিস্ক দেখতেছি। সো ফ্লপি ডিস্ক অনেক আগে ইউজ হইতো, অনেক আগে, মানে আমার মনে হয় 2004-05 পরে কেউ ইউজ করছে কিনা আমার মনে নাই, আমি নিজেই ইউজ করি নাই। আমি কম্পিউটার ইউজ করা শুরু করছি মনে হয় 6 আর 7 দিকে 2000। তো ওই টাইমে হচ্ছে ফ্লপি ডিস্ক আমি ইউজ করি না, আমি ইউজ করছি যে নর্মাল গোল্ড ডিস্ক, সিলভার ডিস্ক এরকম বলতো। আচ্ছা এর আগেও ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি 6-7-এ, বাট ডিভিডি প্লেয়ার ইউজ করতাম তখন হচ্ছে কি ওই যে গোল্ড ডিস্ক আর সিলভার ডিস্ক। গোল্ড ডিস্কে 1.2 GB থাকতো আর সিলভার ডিস্কে মনে হয় 4 GB থাকতো, এরকম এরকম একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে আমাদের রোম, এই যে এখানে দেখেন অ্যামি বায়োস। আচ্ছা রোমের বেসিক্যালি হচ্ছে বায়োসগুলো সেফ থাকে, এই জন্য রোমটা হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই না। যে আমাদের মাদারবোর্ডে দেখবেন যে এইরকম একটা চিপসেট থাকবে, এইটার মধ্যে হচ্ছে এই মেমোরিটাই হচ্ছে রোম, যেটার মধ্যে হচ্ছে বায়োসটা সেফ থাকে। আচ্ছা এটা তো সিডি রোম, আপনারা জানেন। র্যামও দেখছেন, র্যামও সবাই চিনেন। ফ্লপি ডিস্ক হচ্ছে এরকম দেখতে, এটা আমি কখনো ইউজ করি না নিজে পার্সোনালি। আর হার্ড ডিস্ক সবাই ইউজ করছেন, এটা আমরা জানি, অনেকগুলো ডিস্ক থাকে। আচ্ছা এই পর্যন্ত কম্পোনেন্টসগুলো সবাই বুঝতে পারছেন? একটা কোশ্চেন, হ্যাঁ বলুন। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন চালাই, ধরুন আমি যদি সাপোজ অটোক্যাডে একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতেছি, ওইটা কি আমার র্যামে স্টোর থাকে? হ্যাঁ র্যামে স্টোর থাকে না। হ্যাঁ সেভ না করতেছি ফাইল, হ্যাঁ, মানে সেভ করার পরে ওটা হার্ড ডিস্কে যায় নাকি হচ্ছে সেভ করার আগেও হার্ড ডিস্কে ওটার মেমোরিটা থাকে? না, সেভ করার পরে যখন আপনি সেভ ক্লিক করেন তখন গিয়ে হার্ড ডিস্কে সেভ হয়। এখন এটার মধ্যে একটু মেকানিজম আছে। ফুললি কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি একটা অটোক্যাড ইউজ করেন, আপনার অটোক্যাডের সাইজ, ওই অ্যাপ্লিকেশনের সাইজ হয়তো 8 GB, আপনার মেমোরি আছে 4 GB, বাট চলতেছে। বা একটা গেমসের কথা চিন্তা করেন, গেমস করলে বেশি বুঝতে পারবেন। গেমসের স্পেস হচ্ছে 60 GB, কিন্তু আপনি গেমস রান করতেছেন 16 GB মেমোরিতে। এটা কীভাবে সম্ভব? কারণ তার কাছে তো স্পেস নাই। সে কি করে, কন্টিনিউয়াসলি একটা হচ্ছে এরকম লুপের মধ্যে চলতে থাকে, যে একটা আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এরকম। তার মানে যদি এইটা হচ্ছে মেইন মেমোরি হয় আর এটা যদি সেকেন্ডারি মেমোরি হয়, সে কন্টিনিউয়াসলি কিছু একটা সেকেন্ডারি মেমোরি থেকে হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি মেমোরি বা র্যামে পাঠাচ্ছে, আর র্যাম থেকে ওইটা খালি হয়ে আবার সেকেন্ডারিতে চলে যাচ্ছে। সো কন্টিনিউয়াসলি এই রুটটা ঘুরতেছে। এটা কি স্যার বাস স্পিডের উপর ডিপেন্ড করে যে কত ফাস্ট? হ্যাঁ হ্যাঁ, এই বাসই আমরা পড়তেছি, বাস স্পিড যেটা পড়তেছেন এই বাসের কথা আমরা বলতেছি, একটু পরে আসতেছি। সো এই যে এই বাসগুলোই নিয়ে আসতেছে। আচ্ছা যাই হোক, বাস পরে বলতেছি। মনে করেন এইটা হচ্ছে নিয়ে আসতেছে, নিয়ে আসার মধ্যেই হচ্ছে এই যে সার্কুলেশনটা হচ্ছে, এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য অনেকে দেখবেন যে যাদের র্যাম একটু কম থাকে, লোডিং হইতে একটু টাইম লাগে। ল্যাগ দেয় যেটাকে বলে। হ্যাঁ ল্যাগ আবার ইন্টারনেট ইস্যুর জন্য হয়। ধরেন যে একটু স্লো হয় বা ল্যাটেন্সি থাকে একটু। সো ওই ল্যাটেন্সি এই কারণেই হয়, কারণ তাড়াতাড়ি র্যামটা প্রসেস করতে পারে না, কারণ র্যামের কাছে ডেটা নাই। সো র্যাম সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে আসতে যায়, কিন্তু একবারে যদি টোটালি নিয়ে আসতে হইতো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত। এটা আবার একটা কনসেপ্ট আছে হচ্ছে পেজিং কনসেপ্ট, এটা আপনারা একটু দেখতে পারেন নিজেরা। এটা হচ্ছে পরবর্তীতে আমি কভার করব পেজিং। তাহলে যে জিনিসগুলো র্যাম মানে র্যামের সাইজ থেকে ছোট হয়, ওটা পুরোপুরি নিয়ে এসে রেখে দেয় র্যামে যতক্ষণ আমি ইউজ করতেছি। হ্যাঁ, এটা ডিপেন্ডস করে আবার সফটওয়্যার প্রোগ্রামিংয়ের উপর। সফটওয়্যার যে ক্রিয়েট করতেছে তাদের আবার হচ্ছে কিছু মানে ওইখানে কিছু লিমিটেশনস থাকে, যে একসাথে পুরোটা নিয়ে আসলেও হবে নাকি হচ্ছে একসাথে এত এমবি নিয়ে আসতে হবে। এই জন্য আপনি দেখবেন সফটওয়্যার রিকোয়ারমেন্টস বা গেমের রিকোয়ারমেন্টস থাকে, মিনিমাম র্যাম হচ্ছে 8 GB। দেখবেন মিনিমাম র্যাম 8 GB। 8 GB কেন? সে যখন এই গেমটা ইউজ করছে বা বানাইছে, তাকে 8 GB হচ্ছে, 8 GB তো ফুললি সে ইউজ করে না, হয়তো 6 GB ইউজ করে, বাট মিনিমাম 8 GB কেন বলতেছে? কারণ আপনার অপারেটিং সিস্টেম অলরেডি 2 GB অলওয়েজ সে ইউজ করতেছে। বাকি যে 6 GB জায়গা আছে, এই 6 GBর মধ্যে যাতে এই কন্টিনিউয়াস রিপিটেশনের কাজটা করতে পারে, এই জন্য হচ্ছে সে এখানে বলে দিচ্ছে যে আমার 8 GB ম্যাক্স মিনিমাম লাগবে। এরপরে যেটা হবে সেটা তো অ্যাডভান্টেজ, ইউজ করতে পারে, বাট মিনিমাম আমার হচ্ছে 6 GB স্পেস লাগবে। সো আমি 2 GB রাখলাম অপারেটিং সিস্টেমের জন্য, আর বাকি 6 GB আমি ইউজ করবো। সো টোটালি আপনারা তো আর ওইভাবে বুঝবেন না যে 8 GBর মধ্যে 2 GB যাবে অপারেটিং সিস্টেম, বাকি 6 GB গেমস নিচ্ছে, এরকম। বাট মিনিমাম রিকোয়ারমেন্টস 8 GB। সো হ্যাঁ, এটা হইতে পারে, এটা ডিপেন্ডস করে অপারেটিং সিস্টেম কতটা অপটিমাইজড। এই জন্য দেখবেন যে ওই যে ম্যাকওএসগুলো একটু বেশি ফাস্ট কাজ করে, বাট ওই সেম র্যামই থাকে, কিন্তু ওদের ওই অপারেটিং সিস্টেম অনেক অপটিমাইজ থাকে। স্যার ক্যাশ মেমোরির ব্যাপারে একটু বলবেন? আচ্ছা, ক্যাশ মেমোরি হচ্ছে, ক্যাশ মেমোরি পড়বো আমরা, এখনই বলবো। ক্যাশ মেমোরি হচ্ছে এই প্রসেসর মেমোরি আর এই মেমোরির মাঝখানে একটা মেমোরি।
যেটার মধ্যে হচ্ছে আপনার এই ভ্যালুগুলো থাকে। সো টেম্পোরারি যখন কাজ করে, আগে ক্যাশ মেমোরিটা ছিল না, যখন 8086 পড়তেছেন, যেহেতু এটা পড়বেন, এইটা টাইমে ক্যাশ মেমোরি ছিল না, তখন হচ্ছে এই তিনটা মেমোরি কাজ করতো, প্রসেসর, তারপর হচ্ছে প্রাইমারি, আর হচ্ছে সেকেন্ডারি। বাট ক্যাশ মেমোরি হচ্ছে এই প্রসেসর আর প্রাইমারির মাঝখানে একটা লেভেল এখন নতুন ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে ক্যাশ মেমোরি। এইটার মধ্যে খুব ফাস্ট রেকর্ড হয়। এখানে কি করে, এখানে হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো থাকে, একদম রিসেন্টগুলো হচ্ছে সেভ করে রাখে। সো একদম মোস্ট রিসেন্ট যেগুলো আছে, মনে করেন আপনি একটা ব্রাউজার ইউজ করতেছেন, ব্রাউজারে যে মনে করেন 10টা পেজ গেলেন, আপনি ওই 10টা পেজের যে রিসেন্ট অ্যাক্টিভিটি আছে এটা হচ্ছে ক্যাশ মেমোরিতে থাকে। সো আপনি যখনই ব্যাকে ক্লিক করতেছেন তখনই চলে আসতেছে। বাট অ্যাট ফার্স্টে যখন ব্রাউজারটা ক্লিক করেন তখন কি অনেক টাইম লাগে না লোড হইতে? সো তখন সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি থ্রুতে প্রাইমারি মেমোরি, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে প্রসেসরে যায়। সো তখন আবার এক্সট্রা একটা স্টেপ অ্যাড হয় ক্যাশের জন্য। ক্যাশের মেমোরিটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন যদি আপনাদের থাকে ওইখানেও একটু দেখতে পারবেন, আমি ওইখানে পড়াইছিলাম আর কি, যাই হোক। তো এইটা হচ্ছে এই দুইটার মিড লেভেলের একটা মেমোরি। ওই মেমোরিটা কাজ কি, রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো রাখে। সো এই জন্য দেখবেন ক্যাশ মেমোরি আবার খুবই কস্টলি। সো এমন দেখা যায় যে 30 MB আছে, 30 MBর মধ্যে হচ্ছে সে কিছু এমন জিনিস রাখছে যেগুলো রিসেন্টলি থাকে, ওগুলো হচ্ছে আপনি এখনই ইউজ করছেন। কারণ আমাদের টেন্ডেন্সি থাকে কি, আমরা যে অ্যাক্টিভিটিটা করতে থাকি ওইটাই এখন আবার করার ইচ্ছা থাকে। যেমন এমন হয় যে আপনি একটা ওয়ার্ডে যদি একটা ফাইল রাখেন, ওই ওয়ার্ডেই আপনি হয়তো টাইপ করবেন, এরকম থাকে। এমন হয় না, সাধারণত এমন হয় না যে আপনি একটা ওয়ার্ডে ফাইল খুলে কাজ করতেছেন, এর মাঝখানে আপনি আরও 2টা ওয়ার্ড খুলে কাজ করতেছেন, এরকম সাধারণত হয় না। বাট রিসেন্ট হিউম্যান টেন্ডেন্সি থাকে যে আমরা রিসেন্ট অ্যাক্টিভিটিগুলোই বেশি করি। হয়তো আমি এখানে একটা গান ছেড়ে রাখছি, গান নিয়ে গানের তো আবার আরেকটা ব্যাপার আছে যে 2টা সাইমultaneously হচ্ছে, ওইটার আবার থ্রেডিং কনসেপ্ট আছে। আমাদের প্রসেসরেও কিন্তু একটা থ্রেডিং আছে। থ্রেডিং কিন্তু 2 টাইপের, একটা হচ্ছে সফটওয়্যার থ্রেডিং, যেটা হচ্ছে ওই যে আমরা জাভাতে বা ওবিতে শিখছি, আর একটা কিন্তু আমাদের এইখানে প্রসেসরেরও থ্রেডিং আছে, ওগুলোও আমরা পড়বো আস্তে আস্তে। সো এই ক্যাশ মেমোরি হচ্ছে মিডিয়াম থাকে, যেটাতে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো থাকে আর কি। এই জন্য খুব ফাস্ট, যেগুলো ক্যাশ মেমোরি খুব ভালো হয় ওগুলো দেখবেন ফাস্ট কাজ করে, কারণ এই মেমোরিটার মধ্যে হচ্ছে গিয়ে সে সেভ রাখতে পারে। সো যখন আপনি ওই যে গেম খেলেন, ক্যাশ মেমোরির মধ্যে এই গেমিং জিনিসগুলোও থাকে, সো এই জন্য আপনার গেমটা আরও একটু ফাস্ট হচ্ছে গিয়ে কাজ করে। আচ্ছা, টেম্পোরারি জাঙ্ক ফাইল ক্যাশ মেমোরি না, ওইটা হচ্ছে আপনার যে সফটওয়্যার থাকে ওইটা যখন আপনি ইউজ করেন, সফটওয়্যারে কন্টিনিউয়াসলি কিছু লগ ফাইল ক্রিয়েট হইতে থাকে। সফটওয়্যার যখন ক্রিয়েট করবেন, মনে করেন একটা ডেভেলপার যখন আপনাকে ট্র্যাক করতে চায়, মানে আমরা যখন সফটওয়্যার ক্রিয়েট করি আমরা সবসময় একটা ট্র্যাকিং রাখি যে আপনি কোথা থেকে কোথায় ক্লিক করতেছেন। আপনি যে যতগুলো পেজ ইউজ করবেন আপনার অ্যাকাউন্টের অ্যাগেনস্টে ততগুলো লগ হচ্ছে ক্রিয়েট হয়। কেন ক্রিয়েট হয়? কারণ অনেক সময় হয় কি যে ইউজার ভুল জিনিস ইউজ করে ফেলে। ভুল জিনিস বলতে কি, মনে করেন আপনাকে যে জিনিসটা আমি নিজে ফেস করছি, যে একটা ইনপুট দেওয়ার কথা 100 বা একটা নাম্বার, বাট আপনি দিয়ে রাখছেন একটা নেম। সো তখন কোনো একটা কিছু মিসম্যাচ হয়ে গিয়ে কোনো একটা ইরর আসছে, বাট আপনি বলতেছেন সফটওয়্যারের প্রবলেম। সো তখন আমরা ওই লগ ফাইলগুলো বের করি, ডেভেলপাররা বলে আপনার লগ ফাইলটা আমাকে দেন। সো লগ ফাইল ওইখানে সব কিছু লেখা থাকে, মানে আমরা ওই ট্র্যাকটা রাখি যে লগ ফাইলের মধ্যে যে আপনি এইটা ক্লিক করছেন, এই ফাংশনটা এখন ইউজ করছেন, আপনি এইটা ইনপুট দিচ্ছেন, এইটা থেকে রেজাল্ট আসছে, সব কিছু থাকে। সো ওই যে লগ ফাইলগুলো, ওগুলো হচ্ছে টেম্পোরারি ফাইল হিসেবে, বা ওই যে আপনি যে প্রিফেস দিয়ে যে ডিলিট করেন ওগুলো হচ্ছে সেফ থাকে লগ ফাইলগুলো, রিসেন্ট লগ ফাইলগুলো। সো ওইগুলো ডিলিট করে দিলে আবার হচ্ছে লগ ফাইলগুলো চলে যায় আর কি। তো সাধারণত বলে যে লগ ফাইলগুলো রাখতে বলে অনেক সফটওয়্যারে, এই জন্য। সো আমি যখন ওই ব্যাঙ্কিং যে সফটওয়্যারটি নিয়ে কাজ করতেছিলাম ওইখানে ওইরকম লগ ফাইলটা লেখা রাখছিল। সো লগের জন্য আলাদা একটা মেসেজ রাখেন, লগ ফাইলে কিছু না, ওরা হচ্ছে মেসেজগুলো রাখে জাস্ট, যে কোনো কিছু ট্রানজ্যাকশন কমপ্লিট হলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে, ওইখানে একটা লেখা থাকে আপনি এই ইনপুটটা দিচ্ছেন, এই আউটপুটটা দিচ্ছেন, ওরকম আর কি। সো এটা জাস্ট ট্র্যাকিং রাখার জন্য। ক্যাশ মেমোরির সাথে আবার ওইটার সম্পর্ক নাই। তবে হ্যাঁ, লগগুলো আবার ক্যাশ মেমোরিতেও থাকতে পারে যদি রিসেন্ট হয়ে থাকে। মাত্র আপনি কাজ করছেন, একটা লগ ফাইল হলো, এটা ক্যাশ মেমোরিতে সেভ থাকতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, বাস নিয়ে বলতেছিলাম। বাস কি? বাস ইজ আ ইলেকট্রিক্যাল পাথ। ইলেকট্রিক্যাল পাথ কি? ওই যে একটু আপনারা রেড দেখছিলেন, দ্যাট কানেক্টস দ্য সিপিইউ, মেমোরি অ্যান্ড আদার হার্ডওয়্যার ডিভাইসেস অন দ্য মাদারবোর্ড। সো ওই যে যতগুলো কম্পোনেন্টস আছে আমাদের মাদারবোর্ডে, সবগুলো কম্পোনেন্টস একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে এই ইলেকট্রিক্যাল পাথ দিয়ে। ইলেকট্রিক্যাল পাথের 3টা কাজ থাকে, এটা আমরা আস্তে আস্তে দেখবো, বাট এই পাথগুলোর মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড। আচ্ছা, এখন কি বলছে? দ্য বাস ইজ আ গ্রুপ অফ প্যারালাল ওয়ার্ডস। প্যারালাল ওয়ার্ডস কি? সিরিজ আর প্যারালাল তো আপনারা বুঝেন। সো তারপরও আমি একটু দেখাই দিই, একটু দেখেন।
আচ্ছা, প্যারালাল বলতে এইরকম কিছু লাইন্স থাকে, এই লাইন্সগুলো দিয়ে হচ্ছে সে কাজ করে। সো এক একটা লাইন্স থাকে, এই এক একটা লাইন্স হচ্ছে 1 বিট করে ডাটা যায়, এই প্রসেসর আর কি 1 বিট করে ডাটা যায়। এই জন্য হচ্ছে যতগুলো বাস বেশি, বাস নাম্বার যত বেশি তত হচ্ছে স্পিড বেশি। ওই যে বলে না 3200 মেগাহার্টজ বাস, তারপর 1600 মেগাহার্টজ, তো ওই বাস নাম্বার যত বেশি তত হচ্ছে আপনাদের স্পিড বেশি। আচ্ছা, নেক্সটে the number of wires in the bus affects the speed at which data can travel between hardware components, just as the number of lanes on a highway affects how long it takes people to reach their destination. মানে এটা একটা এক্সাম্পল দিছে যে হাইওয়েতে আমাদের যতগুলো লেন থাকে তত তাড়াতাড়ি আমরা যেতে পারি। যদি 10টা গাড়ি থাকে আর লেন যদি থাকে 10টাই, তাহলে 10টা লাইন দিয়ে 10 জন একসাথে যেতে পারে। আর যদি লেন কম থাকে তাহলে কি 1 বাই 1 একজনের পিছনে একজনের সিরিয়ালি যেতে হয়, এরকম আর কি। সো ওইটা কি করে, স্পিডটা এফেক্ট করে। আর এখানে বলতেছে যে এই ডাটাগুলা 1 বিট ডেটা ট্রান্সফার করতে পারে। তার মানে এই বাস 1 বিট, পরের বাস হচ্ছে 1 বিট, পরের বাস হচ্ছে 1 বিট, এরকম করে প্রতিটাতে হচ্ছে 1 বিট করে যেতে পারে। 8 ওয়্যার বাস ক্যান মুভ 8 বিটস অ্যাট আ টাইম। 8টা বিটসের যে বাসগুলো আছে 8টা বিট হচ্ছে করতে পারে, অথবা 1 বাইটও বলতে পারি। অ্যান্ড 16 বিটস বাস ক্যান ট্রান্সফার 2 বাইটস। 2 বাইটস মানে তো আমরা জানি 8 বিট মানে 1 বাইট, সো 2 বাইটস মানে হচ্ছে 16 বিট, 32 বিটস মানে 4 বাইটস, ওই জিনিসে বলা আছে। আর 64 মানে 8 বাইটস। সো যখন আপনার বলা হবে যে আপনার প্রসেসরের ক্ষমতা বা ম্যাক্সিমাম পারফরমেন্স রেট হচ্ছে 8 বাইট, তার মানে হচ্ছে 64 বিট বাস আছে। সো এইরকম দেখবেন প্রসেসরের মধ্যে আপনাদের ওইখানে এই বাস নাম্বার অনেক সময় বলা থাকে যে কত বাসের প্রসেসর। সো ওই বাসের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রসেসরের স্পিড কেমন। এখন 64 বিটের উপরে নাই, আপনারা যে দেখছেন না। আবার এটার উপরে আবার ডিপেন্ডস করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমও কিন্তু দেখবেন যে 16 বিট, 64 বিট এরকম থাকে। সো ওরা বানাই হচ্ছে 64 বিটসের যেই বাস রিলেটেড প্রসেসর আছে ওদের জন্য। সো 64 বিটের উপরে এখন পর্যন্ত হচ্ছে নাই, বাস নাই। সো এই যে এখানে দেখেন বাসগুলো যে দেখতে এরকম। সো প্যারালাল কিছু লাইন্স, এটা হচ্ছে 16 বিট, 32 আর হচ্ছে 64 বিট। সো এই বাসগুলো হচ্ছে জাস্ট আপনাকে ডেটাগুলো নিয়ে যাচ্ছে। এইখানেও হচ্ছে জাস্ট একটা সিপিইউর সাথে দেখাইছে যে সিপিইউর সাথে হচ্ছে অ্যাড্রেস যাচ্ছে, এটার কানেকশনটা আমরা দেখব একটু পরে। আর সিপিইউর সাথে হচ্ছে ডেটা যাচ্ছে, ডেটা হচ্ছে জাস্ট র্যাম থেকেই হচ্ছে সিপিইউতে যায়। ইউনি ডিরেকশন আর মাল্টি ডিরেকশন এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখানে যে লাইনটা আছে আগের পেজে, এই এইটা লাইনের মধ্যে কি এটা এটাতে যে রেড লাইনটা আছে এটাই তো বাস। হ্যাঁ, রেড লাইনগুলোই বাস। ওইটার মধ্যে কি প্যারালাল লাইনসগুলো আছে নাকি এটাতে সিঙ্গেল লাইন? প্যারালাল বলতে এই যে 1টা 2টা 3টা 4টা এরকম 1 বাই 1 আছে না, এটাই প্যারালাল বোঝাচ্ছে, আর কিছু না। আচ্ছা, এইখানেও মেমোরির একটা অর্গানাইজেশন দেখানো হয়েছে, মেমোরিটা কীভাবে কানেক্টেড থাকে। আচ্ছা, এখন আসি হচ্ছে বাসের যে আমরা বলতেছিলাম যে বাসের হচ্ছে 3টা ডিফারেন্সিয়েশন আছে বা 3টা টাইপ আছে। টাইপগুলো কি কি? বাসের 3টা টাইপ আছে, একটা হচ্ছে ডেটা বাস, অ্যাড্রেস বাস আর হচ্ছে কন্ট্রোল বাস। সো 3টা বাস আছে। সো বুঝতেই পারতেছেন ডেটা বাস দিয়ে কি হয়, ডেটা পাস করি আমরা। অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস পাস করি, মানে কোনো একটা লোকেশন পাস করি। আর কন্ট্রোল বাস দিয়ে কন্ট্রোলিং হচ্ছে আমাদের যে কম্পোনেন্টসগুলো আছে, কম্পোনেন্টসগুলো কি সিপিইউর সাথে সব কানেক্টেড থাকে না, আমরা বলি না মাদারবোর্ডে কানেক্টেড, সবগুলো কিন্তু সিপিইউর সাথে। সাপোজ এখানে র্যাম, তারপরে যদি এইখানে আমরা চিন্তা করি ইনপুট আউটপুট ডিভাইসেস কিছু আছে, এগুলো সিপিইউর সাথে কানেক্টেড থাকে। সো এই যে কানেকশনসগুলো থাকে, এই কানেকশনস কখন কোনটার সাথে কাজ করবে এটা ডিসাইড করে হচ্ছে কন্ট্রোল বাসের আপনাদের ইয়ের উপরে, নাম্বারসের উপরে। অর্থাৎ কন্ট্রোল বাসে যদি থাকে 0 তাহলে হয়তো সেই কম্পোনেন্টসের সাথে কাজ করবে না, যদি কন্ট্রোল বাসে 1 থাকে তাহলে হচ্ছে কাজ করবে। তার মানে কন্ট্রোল বাসের সিগন্যালের উপর এটা হচ্ছে ডিপেন্ডস করে। সো এই যে সিগন্যালগুলো যে দেয়, এই সিগন্যালগুলো যায় হচ্ছে কন্ট্রোল বাসের উপরে। সো কন্ট্রোলিং সিগন্যাল বলতে পারেন, সিগন্যালগুলো যায় হচ্ছে কন্ট্রোল বাসের মধ্যে। সো ফার্স্টে হচ্ছে আমরা একটু ডেটা বাসটা দেখি। আচ্ছা, অ্যাড্রেস বাসটা হচ্ছে আমরা প্রথমে দেখি। অ্যাড্রেস বাস জিনিসটা কি জিনিস?
The address bus is a set of wires. It consists of 16, 20, 24, 32 or 36 parallel wires. তার মানে এইখানে এই যে যতগুলা বলা আছে এগুলাই কিন্তু থাকবে, এর বাইরে থাকবে না। সো অ্যাড্রেস বাসের কিন্তু একটা লিমিটেশনস আছে। অ্যাড্রেস বাস ডাটাবেস দুইটার মধ্যেই লিমিটেশনস আছে, যে 16, 20, 24, 32 অথবা 36 এরকম হবে, এর বাইরে কিছু হবে না। আর এইখানে বলতেছে ইউনিডিরেকশনাল সিগন্যাল লাইন্স, তার মানে অ্যাড্রেস বাস দিয়ে ইউনিডিরেকশনাল বলতে যদি আমি সিপিইউর কথা চিন্তা করি আর হচ্ছে র্যামের কথা চিন্তা করি, ইউনিডিরেকশনাল মানে একমুখী, অর্থাৎ সে যদি এখান থেকে যায় সে অলওয়েজ এমনিই যাবে, ব্যাক করার কোনো রাস্তা নাই তার কাছে। সো সিপিইউ থেকে র্যামে যদি কোনো অ্যাড্রেস পাঠানো হয় অ্যাড্রেস বাস, সে শুধুমাত্র এখানে পাঠাবে, অর্থাৎ একমুখী কাজ করে। On these lines, the CPU sends out the address of the memory location or input-output port that is to be written or read from. তার মানে এই যে অ্যাড্রেসটা পাঠাচ্ছে, অ্যাড্রেসটা হয় সিপিইউর সাথে র্যামের সাথে আছে অথবা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আছে। এইখানে সে হয়তো জাস্ট একটা অ্যাড্রেস পাঠাবে, ইনপুট আউটপুট ডিভাইসেসের মধ্যে কোনো জায়গায় হয়তো রিড করতে হবে অথবা রাইট করতে হবে, এই অ্যাড্রেসটা পাঠাবে, অথবা র্যামে কোথাও একটা হচ্ছে রিড অথবা রাইট করতে হবে, এই জিনিসটা পাঠাবে। সে কিন্তু র্যাম থেকে আবার কোনো কিছু ব্যাক করতে পারবে না বা ইনপুট আউটপুট থেকে কোনো কিছু ব্যাক করতে পারবে না। ব্যাক করার সিস্টেম আছে, ওটা আমরা পড়বো, বাট এই ডিরেক্ট হচ্ছে সে কিছু পাঠাতে পারবে না। সো অ্যাড্রেস যদি এইভাবে যায়, র্যামে একভাবেই যাবে, ইনপুট আউটপুট ডিভাইসে একমুখী যাবে, একসাথে দুই সেট কাজ করবে না। The number of location that the CPU can address determined by the number of address lines. তার মানে কতগুলা লোকেশন, মানে অর্থাৎ লোকেশন যেমন এরকম থাকে, সাপোজ একটা র্যামে আমি বলতেছিলাম যে একটা লোকেশনের এখানে একটা ভ্যালু থাকে। সো এইখানে কি 8টা বিট থাকে না, এখন এই 8 বিটের লোকেশনে পাঠাইতে পারবো, এই অ্যাড্রেসটা আমি কিভাবে পাবো? আমরা বলতেছিলাম কি একটা অ্যাড্রেস বাসে হচ্ছে কি একটা বিট যাইতে পারে। সো এই 8 বিট যদি পাঠাইতে হয় তাহলে আমার 8টা বাস লাগবে। 8টা বাসের একটাতে আমি পাঠাবো 0, একটাতে 1। যদি এইটার কথা চিন্তা করি 0 0 1 1, সো আমাকে কী করতে হবে? প্রথমটাতে 0, পরেরটাতে 0, তারপরে 1 1, তারপরে হচ্ছে 1 1 1, আচ্ছা 1 1 0 0, এইভাবে করে পাঠাইতে হবে। সো এই লাইনের উপর ডিপেন্ড করে যে আমি কতগুলা ডেটা একসাথে পাঠাতে পারবো, কতগুলা হচ্ছে লোকেশনস পাঠাতে পারবো, কত বিটের লোকেশন পাঠাতে পারবো। যেহেতু এইখানে যদি আমি বলি যে 8 বিটের হচ্ছে আমার অ্যাড্রেস লাইন আছে বা অ্যাড্রেস বাস আছে, সো আমি কি 8 বিটের লোকেশন পাঠাতে পারবো। যদি 16 বিট থাকতো 16 বিটের লোকেশন পাঠাতে পারতাম। যদি 32 বিট থাকে 32 বিটের, 32 তো না 36, অ্যাড্রেসের ক্ষেত্রে 36, সো 36 বিটসের হচ্ছে আমি এখানে লোকেশন পাঠাতে পারবো। সো এটা ডিপেন্ডস করে আমার অ্যাড্রেস লাইনের উপর, প্যারালাল লাইন কয়টা আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ডাটা বাসটা দেখি। ডাটা বাস কী জিনিস? সেম জিনিসই, শুধুমাত্র সে কী করে? ডাটা ট্রান্সফার করে। সেট অফ ওয়্যার্স উইচ কনসিস্ট অফ 8, 16, 32 প্যারালাল বিটস, বাট এইটা কি বাই ডিরেকশনাল সিগন্যাল। তার মানে যেই ডেটা বাসটা আছে, ডেটা বাসটা হচ্ছে আমাদের দ্বিমুখী কাজ করে। সে আসতেও পারে কোনো একটা ডেটা বা কোনো একটা বিটসগুলো নিয়ে, আমি জাস্ট এমনি দিলাম, বাট এরকম 8টা লাইন থাকবে আর কি, 8টা বা 16টা, যেটা ডিপেন্ডস করে আপনার প্রসেসরের উপরে, প্রসেসর কত বিটের আর কি। সো এইটার হচ্ছে উপরে ডিপেন্ডস করে। সাপোজ এটা যদি লিখি 0 1 1 0 1 এরকম, সো সে হচ্ছে কি ডেটাটা পাসও করতে পারে, আবার হচ্ছে কি নিয়েও আসতে পারে, দুই দিকেই কাজ করে, দ্বিমুখী। বাট অ্যাড্রেস বাস কি একমুখী, সে জাস্ট পাঠালে সবসময় পাঠাইতেই পারবে, কোনো ব্যাক করতে নিয়ে আসতে পারবে না। নেক্সট হচ্ছে মেনি ডিভাইসেস ইন দ্য সিস্টেম উইল হ্যাভ দেয়ার আউটপুট কানেক্টেড টু ডাটা বাস, বাট অনলি ওয়ান ডিভাইস অ্যাট আ টাইম উইল হ্যাভ ইটস আউটপুট এনেবল। তার মানে অনেকগুলো কানেকশনস কিন্তু ডেটাবাসের মাধ্যমে আমাদের এই যে এখানে কানেকশন থাকতে পারে সিপিইউর সাথে, বাট একটার সাথে অ্যাট এ টাইম একটাই কাজ করবে। তার মানে একটা আউটপুট পাবে শুধুমাত্র একটা, 4-5টা কানেকশন থাকতে পারে পার্টসের মধ্যে, বাট যখন আউটপুট পাবে তখন শুধুমাত্র একটাই আউটপুট পাবে, বাকিগুলো কিন্তু অফ থাকবে। এই পর্যন্ত বুঝে গেছে ডাটা বাস। আচ্ছা লাস্টে হচ্ছে কন্ট্রোল বাস। এইটা কি করে? কনসিস্ট অফ 4 to 10 প্যারালাল ওয়্যার্স। CPU sends out signals on the control bus to enable the outputs to address memory devices or output devices. So এটা কি বলতেছে যে এই যে সিগন্যালটা পাঠাচ্ছে CPU কন্ট্রোল বাসের মাধ্যমে, এটা কি করে? হয় সে মেমোরি ডিভাইসের সাথে কোনো একটা কাজ করবে অথবা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কাজ করবে। এখন কোনটা এনাবল করব সেটা ডিপেন্ডস করে হচ্ছে কন্ট্রোল সিগন্যালের উপর বা কন্ট্রোল বাসের উপরে।
বাসে আমি যে সিগন্যাল পাঠাবো, যদি মেমোরির সাথে যেই আমার বাস আছে ওইটার সিগন্যাল যদি 1 থাকে মেমোরির সাথে কাজ করবে, যদি 0 থাকে তাহলে হচ্ছে আমাদের হয়তো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে অন্য একটা 1 আছে ওইটাতে কাজ করবে। এক্সাম্পল কি, মেমোরি রিড একটা হচ্ছে আমাদের পিন থাকবে বা একটা লাইন থাকবে, ওইটার ভ্যালু যদি 1 হয় তাহলে মেমোরি রিড করবে, যদি রাইট 1 হয় তাহলে হচ্ছে মেমোরি রাইট করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অনেক আগে একটা পিকচার দেখছিলাম, ওই পিকচারটা দেখতে যাই। এই যে এইখানে একটু খেয়াল করেন সবাই। সো এই পিকচারটার মধ্যে হচ্ছে যে বাসগুলো আছে, এই যে এই নিচের লাইনগুলো দেখতেছি, এইগুলো হচ্ছে কন্ট্রোল বাস। এইগুলো এখন ডিসাইড করতেছে যে এইটার সাথে কি সে র্যামের কানেকশন করবে, র্যামের সাথে কাজ করবে, নাকি সে হচ্ছে রোমের সাথে কাজ করবে, না সে হচ্ছে গিয়ে ইনপুট আউটপুটের এই ডিভাইসেসগুলোর সাথে কাজ করবে। এইটা ডিপেন্ডস করতেছে এই যে কন্ট্রোল ইউনিটগুলো, এই সিগন্যালগুলো, এগুলো হচ্ছে কন্ট্রোল বাস। আর উপরে যে বাস দেখেন এটা হচ্ছে ডেটা বাস আর হচ্ছে অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাসে কী পাঠাচ্ছে, শুধুমাত্র অ্যাড্রেস পাঠাইতে পারতেছে। সো অ্যাড্রেস বাস দেখেন সবসময় একমুখী, নিচের দিকে নামছে। অ্যাড্রেস বাসটার কাজটা কি স্যার, মানে লাভটা কি হয়? অ্যাড্রেস বাসে লোকেশন, শুধুমাত্র অ্যাড্রেস পাঠাইতে পারে। লাভটা কি হয়? লাভটা লোকেশন দন আচ্ছা, কোথায় আছে স্যার জানতে পারবেন? হ্যাঁ কোথায়, মানে আমি সাপোজ ধরেন আমার একটা ডাটা লাগবে, এই সবাই একটু খেয়াল করেন। সাপোজ আমি A=10 দিচ্ছি, এখন আমাকে ডাটা লাগবে, হয়তো ডাটাটা এই লোকেশনে সেভ করা আছে। এখন এই লোকেশনের একটা লোকেশন বলতেছিলাম না, এইখানে হচ্ছে ডাটা আছে A=10, বাট ডাটার একটা লোকেশন আছে না, 0 1 2 3 করে এরকম করে। সো এই অ্যাড্রেসটা যে পাঠাইতে হয় এটা পাঠানো যায় অ্যাড্রেস লাইনের মাধ্যমে, এটা আমি ডাটা বাসের মাধ্যমে পাঠাইতে পারবো না। সো অ্যাড্রেস বাসের মাধ্যমে আমি অ্যাড্রেস পাঠাবো। যখন আমি এইখান থেকে কিছু নিয়ে আসতে যাব, আমাকে এটার লোকেশনটা পাঠাইতে হবে সিপিইউ থেকে, অ্যাড্রেস বাসের থেকে লোকেশন পাঠাবো সিপিইউ। তার মানে এই যে লোকেশনসটা আছে, এই লোকেশন সিপিইউ পাঠাবে যে এত নাম্বার লোকেশনে আমার ডাটার যেটা আছে ওইটা আমার দরকার। সে যাবে এত নাম্বার লোকেশনে ঢুকবে ডাটা অ্যাড্রেস বাসের মাধ্যমে, তারপরে ডেটা বাসের মাধ্যমে ওই অ্যাড্রেস ডেটাগুলো হচ্ছে সে নিয়ে আসবে। সো অ্যাড্রেস বাসের মাধ্যমে সে লোকেশনে যাবে, আর ডেটা বাসের মাধ্যমে ওই ডেটাটা নিয়ে সে ব্যাক করবে। এটার প্রসেসিংটা একটু পরে দেখবো, লাস্ট ওইটাই আজকের লাস্ট কাজ। সো এইগুলো হচ্ছে কন্ট্রোল করতেছে। সো অ্যাড্রেসের মাধ্যমে দেখেন শুধুমাত্র একমুখী, ইউনিডিরেকশনাল, সে জাস্ট নিচের দিকে ঢুকতেছে, হয় রোমে ঢুকতেছে অথবা র্যামে ঢুকতেছে বা ইনপুট আউটপুট ডিভাইসে ঢুকতেছে। বাট এইখানে দেখেন ডাটা বাসে কি দ্বিমুখী আছে না, এখানে র্যামে কিছু একটা আসতেছে, র্যাম আবার কি সিপিইউকে, সিপিইউ মানে মাইক্রোপ্রসেসরকে কিছু একটা পাঠাচ্ছে। এইখানেও দেখেন আউটপুট ডিভাইসে কিছু একটা যাচ্ছে, ইনপুটে কি শুধুমাত্র ইন হচ্ছে, ইনপুটে তো আমরা আউটপুট রাখি না। সো ইনপুট থেকে ইন হচ্ছে, আউটপুট আউট হচ্ছে। তার মানে ডেটা বাসের ক্ষেত্রে আমার ডেটা যেতেও পারে আসতেও পারে ডেটা বাসের মাধ্যমে, কিন্তু অ্যাড্রেস বাসে শুধুমাত্র হচ্ছে কোনো একটা ডিভাইসে আসবে। আচ্ছা, এইটা তো বোঝা গেল। আর এইগুলো হচ্ছে কন্ট্রোল বাস নিচেরগুলো। এখন হচ্ছে এইটার একটা ফিগার দেখি, লাস্ট যেটা আমাদের বাকি আজকের, একটু এটাই শেষ, আর দুইটা পিকচার, ওগুলা কিছু না, এগুলো আপনারা পারেন, জাস্ট আমি একটু বলে দিব। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন, এখন জাস্ট আমরা দেখবো যে কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। জাস্ট একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব, এই ভিডিওটা দেখতে পারবেন। এটা একটা 20 মিনিটসের ভিডিও, পারলে পুরোটা দেখেন। ফার্স্টে কী হয়, সিপিইউ থেকে হচ্ছে এই যে মেমোরির কতগুলো লোকেশনস থাকে, সো সিপিইউ কী করতেছে, একটা লোকেশন পাঠাইতেছে। লোকেশনটা কি অ্যাড্রেস বাসের মাধ্যমে হচ্ছে যাচ্ছে, যে আমার হয়তো এইখানের কোনো একটা ডেটা লাগবে লোকেশনের, সে কী করতেছে, সিপিইউ অ্যাড্রেস বাসের মাধ্যমে হচ্ছে র্যামের কাছে পাঠাচ্ছে যে র্যামের এই লোকেশনের ডেটাটা আমার দরকার। সো তারপরে কি হবে, এই ডেটা বাসের থ্রুতে সে কী করতেছে, সিপিইউতে ডেটাটা নিয়ে আসতেছে। আর এই মাঝখানে যে কন্ট্রোল বাস আছে, সে হচ্ছে এনাবল থাকতেছে সবসময়, যাতে র্যাম আর সিপিইউ কাজ করতে পারে, অন্য কেউ যাতে এর মাঝখানে না আসতে পারে, ইন্টারাপ্ট করতে না পারে। সো কন্ট্রোল সিগন্যাল তখন কি র্যামের ক্ষেত্রে শুধুমাত্র এনাবল থাকবে, আর বাকিগুলোর ক্ষেত্রে অফ থাকবে, ডিসেবল থাকবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি কাজ। সো এখানে দেখতেছেন অনেকগুলো অ্যাড্রেস আছে, এর মধ্যে সে যখন অ্যাড্রেস বাসের মাধ্যমে সিপিইউ থেকে কমান্ড পেল, সে শুধুমাত্র এই লোকেশনে গেল, গিয়ে এই ডেটাটা নিয়ে আসলো। সো এই লোকেশনটা হচ্ছে আমাকে অ্যাড্রেস বাসের মাধ্যমে পাঠিয়ে দিছে। আচ্ছা, এখানে যদি একটু দেখেন লোকেশনটাও আমি একটু ট্র্যাক করা দেখাই। একদম ফার্স্টারটাতে কি 1 না, সো এখানে দেখেন 1, তারপরে সবগুলো 0।
তারপরে দেখেন এইখানে দুইটা 1 আছে, সো লাস্টের আগের দুইটা হচ্ছে 1 রেড মার্ক করা, তারপরটা হচ্ছে 0, সো 0 1 1 0 0 0 আর লাস্টে হচ্ছে 1। এই অ্যাড্রেসটা সে পাঠাইছে সিগন্যালের মাধ্যমে র্যামের কাছে। আর এখান থেকে ব্যাক করছি কি দেখেন 0 0 1, সো এখান থেকে দেখেন 0 0 1, তারপর হচ্ছে সবগুলো 0 আর লাস্টেরটা 1, সো এই ডেটাটা নিয়ে সে হচ্ছে সিপিইউতে ব্যাক করছে। সো এইভাবেই হচ্ছে আমাদের লোকেশনটা যায়, আর লোকেশন থেকে ডেটাটা হচ্ছে সে সিপিইউতে ব্যাক করে এইভাবে সিগন্যাল এই বাসগুলোর মাধ্যমে। সো এটা বোঝা গেছে সব? কোনো কনফিউশন আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের এরপরে আজকে আর নাই। সো ওভারভিউ হচ্ছে মোটামুটি পেলাম না আমরা একটা কম্পিউটারের। আচ্ছা একটু অফ করে দিই।